হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। ঠিক আছে, তো পানিপথের প্রথম যুদ্ধ কি, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, ভারত ইতিহাসে কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো প্রথমে আমরা এই যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব, যে 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা ভারত ইতিহাসে কোন যুদ্ধ নামে পরিচিত? পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। তো কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদি। ঠিক আছে, তো বাবর কর্তৃক ভারত আক্রমণের বা এই পানিপথের প্রথম যুদ্ধের কিন্তু একাধিক কারণ ছিল। যেমন অন্যতম প্রধান কারণ সম্পর্কে বলা যায় যে রাজনৈতিক অস্থিরতা তৎকালীন সময়ের ভারতবর্ষে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে 16 শতকের শুরুতে উত্তর ভারতে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা, আফগান লোদিদের পারস্পরিক অন্তর্দ্বন্দ্ব এবং কি বাবরকে ভারত আক্রমণে গভীরভাবে উৎসাহী করেছিল। ঠিক আছে, তো বাবর ছিল কি পৃথ্বীরাজ্য হুত। ঠিক আছে, অর্থাৎ তিনি পৃথ্বীরাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন এবং তারপর তিনি কাবুল জয় করেছিলেন এবং কাবুলের কি হয়েছিলেন? শাসক হয়েছিলেন। ঠিক আছে, তো এই সময়কালে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল তা ছিল যথেষ্ট বিশৃঙ্খল। ঠিক আছে, অর্থাৎ এই সময় ভারতবর্ষের উত্তর ভারতে কিন্তু রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল, বা বলা যায় যে রাজনৈতিক অস্থিরতা ছিল, এবং এই রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নেয় কে? বাবর। এবং এই রাজনৈতিক বিশৃঙ্খলা বাবরকে ভারত আক্রমণের উৎসাহী প্রদান করেছিল। ঠিক আছে, তো বাবর কর্তৃক ভারত আক্রমণের অন্যতম প্রধান কারণ হলো তৎকালীন সময়ের ভারতবর্ষের বিশেষত উত্তর ভারতের রাজনৈতিক বিশৃঙ্খলা। ঠিক আছে, এছাড়াও সম্পদের প্রাচুর্যও বাবরকে কি করেছিল? আক্রমণ করতে উৎসাহ প্রদান করেছিল। যেমন ভারতের ধন সম্পদের সুখ্যাতি, ঠিক আছে, বাবরের অভিযানের অন্যতম কি ছিল? প্রধান চালিকা শক্তি ছিল। ঠিক আছে, তো 1519 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট 4 বার ভারত অভিযানের কি করেছিলেন? চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তো বাবর যে কাবুলের শাসক ছিলেন সেখানে কিন্তু আর্থিক দিক থেকে তেমন সচ্ছলতা ছিল না। ঠিক আছে, কিন্তু সেই প্রাচীন কাল থেকে ভারতবর্ষ কি তার সুসম্পদের জন্য বিশেষভাবে পরিচিত। ঠিক আছে, তো ভারতবর্ষের এই আর্থিক প্রাচুর্য বা বলা যায় যে ভারতবর্ষের এই আর্থিক সচ্ছলতাও কিন্তু বাবরকে ভারতবর্ষ আক্রমণে উৎসাহ প্রদান করেছিল, বা বাবরের ভারত আক্রমণের অন্যতম প্রধান একটি কারণ। ঠিক আছে, তারপরে দেখো অন্যতম আরেকটি কারণ হলো আমন্ত্রণ ও কি সুযোগ। ঠিক আছে, তো এই সময়কালে ভারতবর্ষে আফগান ও লোদিদের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব ছিল। ঠিক আছে, তো তারা পরস্পরের কি ছিল? বিরোধী ছিল। যেমন দেখো বলা হয়েছে যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে পাঞ্জাবের যিনি শাসনকর্তা ছিলেন তিনি হলেন কে? দৌলত খাঁ লোদি। ঠিক আছে, তো তাদের মধ্যে বিরোধ বেঁধেছিল, যার জন্য এছাড়া বিরোধ কি করেছিল? চরম আকারও ধারণ করেছিল। তো দৌলত খাঁ লোদি কি করেন? বাবরকে ভারত আক্রমণের জন্য প্ররোচনা বা সাদর আমন্ত্রণ জানান, যে সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে দৌলত খাঁ লোদির বিরোধ বাঁধলে দৌলত খাঁ লোদি কি করেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবরকে আমন্ত্রণ করেন যে তিনি যেন বাবর যেন ভারত আক্রমণ করেন এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তো এই সমস্ত সুযোগ সুবিধার জন্য বাবর কি করেছিলেন? ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ঠিক আছে, তো এই পানিপথের প্রথম যুদ্ধের পেছনে একাধিক কারণ পরিলক্ষিত হয়, যেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব যে কার কত সামরিক শক্তি ছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে এই সময়কালে অর্থাৎ এই যুদ্ধে বাবরের যে সৈন্য সংখ্যা ছিল তা ছিল কেবলমাত্র 12,000 থেকে 13,000। ঠিক আছে, অপর পক্ষে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা কত ছিল? প্রায় 1 লক্ষ পদাতিক ও কি অশ্বারোহী বাহিনী। ঠিক আছে, তো বাবরের সৈন্য সংখ্যার চেয়ে কিন্তু ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা অধিক ছিল। ঠিক আছে, এছাড়াও বাবরের কিন্তু কোনো যুদ্ধহস্তি ছিল না। ঠিক আছে, বা অশ্বারোহী বাহিনী ছিল না, কিন্তু তার কাছে আধুনিক গোলন্দাজ বাহিনী ছিল। অপর পক্ষে ইব্রাহিম লোদির কিন্তু 1000 যুদ্ধহস্তির বাহিনী ছিল, অর্থাৎ অশ্বারোহী বাহিনী ছিল। বাবরের কাছে অশ্বারোহী বাহিনী ছিল না, কিন্তু কি ছিল? আধুনিক গোলন্দাজ বাহিনী, যার জন্য কিন্তু বাবর কি করেছিল? এই যুদ্ধ জয়লাভ করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, এছাড়া বাবর কোন কৌশল ব্যবহার করেছিল? রুমি কৌশল, তুলঘুমা পদ্ধতি। ঠিক আছে, এবং কি কামানের তিনি কি করেছিলেন? ব্যবহার করেছিলেন। কিন্তু
অপরপক্ষে ইব্রাহিম লোদি ঐতিহ্যবাহী বা সম্মুখ যুদ্ধ পদ্ধতি বা বিপুল সৈন্যের চাপ সৃষ্টি করেছিল। অর্থাৎ বাবর কি করেছিল, সেই প্রাচীন পদ্ধতি ধরেই যুদ্ধ করছিল। বাবরের কাছে কোনো আধুনিক এই যে কৌশলগুলি বাবরের কাছে ছিল তা কিন্তু ইব্রাহিম লোদির কাছে ছিল না, ঠিক আছে। এছাড়া নেতৃত্ব দানের ক্ষেত্রে বলা যায় যে বাবরের সামরিক প্রতিভা ছিল, অসীম ধৈর্য ছিল এবং কি সুসংগঠিত বাবরের নেতৃত্ব ছিল। অর্থাৎ বাবর একজন যোগ্য দক্ষ শাসক ছিলেন। অপরপক্ষে ইব্রাহিম লোদি ছিল অনভিজ্ঞতা সম্পন্ন এবং আফগান দলপতিদের সাথে তার কি ছিল, দ্বন্দ্বও ছিল। অর্থাৎ বাবরের সৈন্য সংখ্যা কম হলেও বাবরের কাছে কি ছিল, গোলন্দাজ বাহিনী ছিল। তিনি উন্নত কৌশল বা আধুনিক কৌশলও ব্যবহার করেছিলেন, ঠিক আছে। এছাড়াও তিনি যথেষ্ট যোগ্য দক্ষ সম্পন্ন ছিলেন, ঠিক আছে। কিন্তু অপরপক্ষে বলা যায় যে ইব্রাহিম লোদির কাছে বিশাল সেনাবাহিনী থাকলেও তিনি কিন্তু যথেষ্ট নেতৃত্ব দান করতে পারেননি, ঠিক আছে। তিনি অনভিজ্ঞ ছিল, তার কাছে আধুনিক যে গোলন্দাজ বাহিনী সেই আধুনিক বাহিনীও ছিল না, ঠিক আছে, বা আধুনিক পদ্ধতি তিনি ব্যবহারও করেনি। এছাড়া তিনি সঠিক যে কৌশল যেমন বাবর গ্রহণ করেছিলেন তা তিনি গ্রহণও করেনি, যার জন্য শেষ পর্যন্ত জয়লাভ করেছিল বাবর এবং ইব্রাহিম লোদি কিন্তু পরাজয় হয়েছিল, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে যে বাবরের উন্নত রণকৌশল ও গোলন্দাজ বাহিনী এবং সুনিপুণ ব্যবহারের কারণে ইব্রাহিম লোদির বিশাল সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে কি হয়, পরাস্ত হয় এবং জয়লাভ করে কে, বাবর। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পানিপথের প্রথম যুদ্ধের কারণ সম্পর্কে এবং এই যুদ্ধের প্রকৃতি সম্পর্কে, ঠিক আছে। এছাড়া কার কত সামরিক শক্তি ছিল তা নিয়ে এবারে আমরা আলোচনা করব এই যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে, ঠিক আছে। তো বলা যায় যে ভারত ইতিহাসে এই পানিপথের যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। যেমন দেখো এই যুদ্ধের মাধ্যমে আফগানদের কি হয়েছিল বা আফগান শক্তির পতন হয়েছিল। যেমন দিল্লি সালতানাতের শেষ আফগান শাসক কে ছিলেন, ইব্রাহিম লোদি। তিনি শোচনীয়ভাবে পরাজয় ও মৃত্যুর মধ্য দিয়ে দীর্ঘ গৌরবময় লোদি রাজবংশের কি হয়, অবসান ঘটে। তো এই যে সুলতানি সাম্রাজ্যের শেষ রাজবংশ কে ছিল, লোদি। সেই লোদিদের অবসান ঘটে পানিপথের এই যুদ্ধের মাধ্যমে। এছাড়া কি মুঘল সাম্রাজ্যের ভিত্তি, যে এই বিজয়ের পর বাবর সরাসরি দিল্লি ও আগ্রা দখল করে এবং এটি ছিল অখণ্ড ভারতের সুদীর্ঘ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ এই সময়কালে লোদি বা বলা যায় যে সুলতানি যে শাসন ছিল তা কেবলমাত্র দিল্লি ও আগ্রার মধ্যে সীমাবদ্ধ ছিল, যার ফলে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে বাবর কি করে, দিল্লি ও আগ্রা জয়লাভ করে এবং এর মাধ্যমে বাবর এক নতুন সাম্রাজ্যের সূচনা করে, তা কি মুঘল সাম্রাজ্য, ঠিক আছে। তো মুঘল সাম্রাজ্যের ভিত্তি বা পথ প্রশস্তের জন্য বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য বাবরের কর্তৃক পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু অপরিসীম গুরুত্ব, ঠিক আছে। এছাড়াও বলা হয়েছে সামরিক বিপ্লব, যে ভারতের মাটিতে প্রথমবার কামানের কার্যকর ব্যবহার যুদ্ধের ভবিষ্যতের ধারা, ঠিক আছে, বদলে দেয় এবং এটি বাবরের অপ্রতিদ্বন্দ্বী সামরিক শ্রেষ্ঠত্বেরও প্রমাণ করে। তো এই যে পানিপথের প্রথম যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে কি প্রমাণ হয়েছিল, যে বিশাল সামরিক বাহিনী থাকলেও কিসের প্রয়োজন হয়, উন্নত রণকৌশলের প্রয়োজন হয়, ঠিক আছে। তো উন্নত রণকৌশল এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করলে কিন্তু যে কোনো যুদ্ধ জয় লাভ করা যায়, ঠিক আছে, যদি সামরিক বাহিনী কম থাকে তা সত্ত্বেও, ঠিক আছে। যেমনটা এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল, বাবরের যোগ্যতা প্রমাণিত হয়েছিল, ঠিক আছে, এবং ইব্রাহিম লোদির অনভিজ্ঞতা প্রমাণিত হয়েছিল অপরপক্ষে। তো দেখো ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে বলা যায় যে ডক্টর আর.পি. ত্রিপাঠী বলেন যে এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতার নির্ণায়ক যুদ্ধ, ঠিক আছে। তো এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল, ক্ষমতার নির্ণায়ক হয়েছিল, যার জন্য তিনি বলেছেন এই যুদ্ধ ছিল কি এক চূড়ান্ত ক্ষমতার নির্ণায়কের যুদ্ধ। এছাড়াও ঐতিহাসিক জন রিচার্ডস কি বলেন, তিনি বলেন যে বাবর পূর্ববর্তী বৈরী আক্রমণকারী অর্থাৎ নাদির শাহ ও তৈমুর লংয়ের মতো ভারতের ধন সম্পদ নিয়ে পালিয়ে যাননি, ঠিক আছে। তো বরং তিনি কেবল স্বদেশে প্রত্যাবর্তন করেনি, অর্থাৎ তিনি ভারতবর্ষের ধন সম্পদ লুট করে নিয়ে যাননি, বরং এদেশে তিনি কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিলেন বা স্থাপন করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ এদেশের 100 বিস্তীর্ণ অঞ্চলকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তো দেখো বলা হয়েছে বরং বাবরের ভারত উর্বর ভূমিভাগ এবং এখানকার সমৃদ্ধশালী নগরগুলোকে একত্রিত করে তিনি দীর্ঘস্থায়ী শাসন এবং একটি মহান মুঘল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক আছে। তো এই হলো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা। তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে তোমরা
এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস, আজকে আলোচনা ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।